জাতীয় ঐকমত্য কমিশন নামে একটা কমিশন গঠিত হয়েছিল, তাদের মেয়াদ শেষ হয়েছে, সবাই এখন আমেরিকা প্রত্যাবর্তন করেছে। না, তাদের জন্য আমি শুভকামনা করি। অবশেষে তারা তাদের দায়িত্ব যেভাবেই হোক শেষ করে নিষ্কৃতি পেয়েছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি খোদ প্রফেসর ইউনূস সাহেব, অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, যে সুপারিশমালাগুলো ঐকমত্য কমিশন সরকারকে দিয়েছে, সেই সুপারিশে সরকার প্রধান নিজেই দস্তখত করেছেন সভাপতি হিসেবে। এখানে হচ্ছে ক্ল্যাশ অফ ইন্টারেস্ট, যে বাস্তবায়ন করবেন আপনি আর সুপারিশও করলেন আপনি সভাপতি হিসেবে। তারপরও যদি সেই সুপারিশটা আপনারা দিতেন, যেভাবে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশনে অবশেষে 8-9 মাস আলোচনার পরে সেইটাই যদি আপনারা রিকমেন্ড করতেন, তাহলে এই ক্ল্যাশ অফ ইন্টারেস্টের প্রশ্ন আমরা তুলতাম না। কিন্তু আপনাদের মনে যা ছিল তা আপনারা সুপারিশের মধ্যে প্রকাশ করে দিয়েছেন, সেই জন্য ধন্যবাদ। তারা সুপারিশ প্রণয়ন করলেন, তাদের যা যা প্রস্তাব আছে 48টা দফা সংবিধান সংশোধনী সংক্রান্ত, এগুলো সকলগুলো প্রস্তাব গণভোটে দেয়া হবে, আদেশ জারি করা হবে এবং সেই আদেশের বাস্তবায়নের জন্য গণভোট আইন করা হবে ইত্যাদি। আমরা জাতীয় ঐকমত্যের স্বার্থে জাতীয় ঐকমত্য কমিশনে সকল দলকে এবং মানুষকে অনবোর্ড করার জন্য জাতীয় ঐকমত্যের সাথে আমি দলের পক্ষ থেকে জনগণের সম্মতি নেওয়ার জন্য এই সনদের উপরে গণভোটের প্রস্তাব করেছিলাম একই দিনে, জাতীয় নির্বাচনের দিনে। কিন্তু এই গণভোটের কি আসলেই কোনো প্রয়োজন ছিল? এই গণভোটের মধ্য দিয়ে কি আইন প্রণীত হয়ে যাবে? এই গণভোটের মধ্য দিয়ে কি সংবিধান পরিবর্তিত হয়ে যাবে? কিন্তু একটা নৈতিক বাধ্যবাধকতা সংসদ সদস্যদের উপরে এবং আগামী সংসদের উপরে আরোপিত হবে যে জনগণ চায় এই সংস্কার বাস্তবায়ন হোক অথবা চায় না। কিন্তু এখন ঐকমত্য কমিশনের সবাই সেটা রাজি হলো যে জুলাই জাতীয় সংসদ যেভাবে রচিত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, নোট অফ ডিসেন্ট সহ সবাই রাজি হলো এবং গণভোটের এই প্রস্তাবের সাথে সবাই রাজি হলো। কিন্তু সকালবেলা ভোরে উঠে একটি দল বলল যে এটা আগে হতে হবে গণভোট। কেন? রাজনীতিতে আমি লাল জামা পরবো, কালো জামা পরবো না, এরকম মনে মনে সুর পাওয়ার তো কোনো বিষয় নাই। এটা জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ফেরত যাওয়ার জন্য, গণতান্ত্রিক উত্তরণের জন্য যে দীর্ঘ সংগ্রাম লড়াই করেছি, তার পরিণতি সবল পরিণতির বিষয়। এটাকে বাধাগ্রস্ত করে, প্রশ্নবিদ্ধ করে, নিত্য নতুন বিভিন্ন রকমের ইস্যু সৃষ্টি করে, কোনো কোনো সময় ঘি দিয়ে তৈলাক্ত করার যে বয়ান দিচ্ছেন, এগুলো শোভনীয় নয়। যাই হোক, এখন যাদের গণতান্ত্রিক অধিকার রাস্তার মধ্যে বয়ান করতে চান, স্বাগতম জানাই। কিন্তু ভোটের মাঠে এখন যেভাবে আমাদের প্রার্থীরা গণসংযোগে নেমে গিয়েছে, বিভিন্ন দলের প্রার্থীরা, এখানে কেউ জিজ্ঞেস করছে না ভাই সাহেব গণভোট কি, তারা জিজ্ঞেস করছে প্রার্থীকে, বিএনপির মার্কা কে পেয়েছে সেটা জিজ্ঞেস করছে। কারণ মানুষ জানে এই দেশের গণতন্ত্রের বিকল্প নাম হচ্ছে বিএনপি। এদেশের গণমানুষ জানে যে সংস্কারের মধ্য দিয়ে অগ্রগতি প্রগতি নিশ্চিত করার যে দল, সেই দলের নাম বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যে দল, সেই দল অবিরাম সংস্কারের মধ্য দিয়ে এই জাতির অগ্রগতি সমৃদ্ধি নিশ্চিত করেছে। 1971 সালে যার কণ্ঠ দিয়ে স্বাধীনতার ঘোষণা হয়েছে, 1975 সালে যার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র রক্ষিত হয়েছে, পুনরুদ্ধার হয়েছে, 1979 সালে
যার নেতৃত্বে এদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়েছে, এই দেশের সার্বিক উন্নয়ন অগ্রগতির জন্য সকল পদক্ষেপ যে 1979 সালে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই দল এবং সেই দলের নাম হচ্ছে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি। মানুষ জানে এই দেশে ফ্যাসিবাদী, ফ্যাসিস্ট, আওয়ামী, বাকশালী শক্তিকে রুখতে গেলে, বিলুপ্ত করতে গেলে একমাত্র গণতান্ত্রিক শক্তি হিসেবে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে হবে। সুতরাং ভাই সব, আপনারা যারা 1971 সালে উল্টা দিকে যাত্রা করেছিলেন, 1947 সালে বিপরীত দিকে যাত্রা শুরু করেছিলেন, জাতীয় পার্টির হাত ধরে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের সহচর হয়েছিলেন, আপনারা আবার যদি আওয়ামী লীগের হাত ধরে পুনরুত্থান চান, কি পরিণত হবে আল্লাহ মালুম। আপনারা যা শুরু করেছেন তাতে করে উৎসাহিত হবে পতিত ফ্যাসিস্ট, তাতে করে উৎসাহিত হবে বাংলাদেশে অন্য যে কোনো রকমের অগণতান্ত্রিক শক্তি। কিন্তু সেই যদি আপনারা বলতে চান যে আপনারা খেতে পারবেন না, সেজন্য বাড়াবাতে ছাই ছিটিয়ে দিবেন, সেটা বাংলাদেশের মানুষ আর কখনো গ্রহণ করবে না, সেই সুযোগ দিবে না। সুতরাং আপনারা ঋণ করে ঘি খেতে চান, খান, কিন্তু আমরা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথের এই ময়দানকে অগণতান্ত্রিক পদ্ধতিতে আর উত্তপ্ত হতে দেব না। আপনারা বলেছেন 11 তারিখ পর্যন্ত আলটিমেটাম। আলটিমেটাম কারা দিচ্ছেন? সরকারকে। তো সরকার তো আপনাদের পক্ষে সুপারিশ দিয়েছে, জাতীয় ঐক্যমত্য কমিশন তো আপনারা যা আছেন তাই দিয়েছে, সেজন্য আপনারা তার সাথে সুর মিলিয়ে তাই কথা বলছেন। সুতরাং সংগ্রামটা, আলটিমেটামটা কাকে দিচ্ছেন? আর সরকারের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমরা মনে করেছিলাম জাতীয় ঐক্যমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করবে। আমরা মনে করেছিলাম এটা অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করবে। তত্ত্বাবধায়ক সরকার যে জন্য প্রতিষ্ঠিত হয়, একটি নিরপেক্ষ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য, সেই দায়িত্ব আপনারা পালন করবেন। অথচ এখন আপনারা রেফারি হয়ে হাত দিয়ে একটা গুল দিয়ে দিয়েছেন। এখন বলছে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে 7 দিনের মধ্যে, নাইলে আমরা সিদ্ধান্ত নেব। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কোনো নির্বাচিত সরকার নয়, এটা আপনারা যেন সবসময় ইয়াদ রাখেন। আপনাদের এইরকম কোন এখতিয়ার নাই আমাদেরকে ডিকটেট করার যে 7 দিনের ভিতরে আপনারা সিদ্ধান্ত নেন, না হলে আমরা সিদ্ধান্ত নেব। এত শক্তি প্রদর্শন আপনাদের বোধহয় মানায় না। গণতান্ত্রিকভাবে আপনারা নিরপেক্ষতার সাথে আগামী দিনের একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল যাবতীয় কর্মকাণ্ড করেন। আমরা আপনাদেরকে সমর্থন করেছি, করব, ওই সীমারেখার মধ্যে। আপনাদের সীমারেখা হচ্ছে যে আপনারা একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠান করবেন, সেটা। আর যদি মনে করেন যে আরেকটি রাজনৈতিক দল দিয়ে আমাদেরকে আহ্বান জানাবেন আলোচনার জন্য, তারা কারা? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যদি আমাদেরকে আহ্বান জানায় কোনো বিষয়ে আলোচনা করার জন্য, যে কোনো ইস্যুতে, আমরা সবসময় আলোচনায় আগ্রহী যাব। কিন্তু অন্য কোনো একটি রাজনৈতিক দল দিয়ে আমাদেরকে আহ্বান জানানো হচ্ছে কেন? আমরা রাজনৈতিক যোগাযোগ সকল রাজনৈতিক দলের সাথে রাখি, সেটা এনসিপি হোক, জামাত ইসলাম হোক, অন্যান্য পার্টি হোক, সবার সাথে আমরা গণতান্ত্রিক কালচার হিসেবে রাজনৈতিক যোগাযোগ এবং আলাপ আলোচনা সম্পর্ক রাখবো। কিন্তু কোনো বিষয়ে আলোচনা করার জন্য কোনো রেফারির ভূমিকায় কোনো দলকে আপনারা আহ্বান জানাবেন ইনডাইরেক্টলি, সেটা বোধহয় সঠিক হচ্ছে না।